হ্যাঁ, বিরাট বিরাট আবেগপ্রবণ। সেই তো মনে পড়ে গেল যখন আমরা জানলাম যে এটা আহ, এই মহরতটা শুভ মহরত এখানে হবে NT1-এ। আমার মনে পড়ে গেল ওইরকম 18-19 বছর আগে যখন NT1-এ আমি ঘুরতাম, সমস্ত স্টুডিওতেই আমি যেতাম ওর ছবি টবি নিয়ে। অনেক অপমানিতও হয়েছি। আজকে তারা সৌরভের খুব গুণমুগ্ধ। যাই হোক, এটাই বোধহয় হয়। তারপরে আমি এসছি এবং কোন ঘরটা সেটাও পিছনে আছে, এবং সেখানে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকার পর এক বিখ্যাত চলচ্চিত্রকার, তার সঙ্গে দেখা করব বলে এসছি এবং তার টিম ছিল। যাই হোক, সুযোগ যখন মিললো, উনি ছবিটা নিয়ে জাস্ট দেখলেন, দেখে বলে যদি স্পার্ক থাকে নিশ্চয়ই কিছু করতে পারবে। বলে উনি ছুরি এই রাখতো বলে ছবিটা ছুড়ে দিলেন এবং সেইটা পড়ে থাকলো। আমার চোখে জল এসে গিয়েছিল। আমার একটা কথাই ছিল, স্পার্ক আছে কি নেই তার জন্য প্রমাণ করার জন্য একটা সুযোগ তো দিতে হবে। আমি তখন বললাম যে স্যার, সুযোগ যদি একটা পাই তাহলে দেখা যাক দেখা যাক, ও থাক ওখানে গিয়ে। কিন্তু ছবিটা কিন্তু ওখানেই পড়েছিল মাটিতে। তারপরে আমি ওটা তুলে নিয়ে ওই ট্রাঙ্কের উপরে রাখলাম। খুব কষ্ট হচ্ছিল, খুব খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, তারপরে এদিক ওদিক অনেক অনেক স্ট্রাগল গেছে মানসিকভাবে। শারীরিকটা আর ধরছি না, তার কারণ আমার তখন একটাই উদ্দেশ্য, আমার ছেলে যেন একটা আলোর রাস্তা পায়। মানে এই প্রফেশনটা আমি খুব ডিগনিফাইড মনে করি, এত সম্মান, এত পপুলারিটি। আজ যে আমি আজকে ইন্টারভিউ দিচ্ছি, তোমরা আমার কাছে যে ইন্টারভিউ নিচ্ছ, সেটা তো ওই ছেলের ওই প্রাপ্তির জন্যই। এটা যে কোনো প্রফেশনে অনেক বড় বড় পোস্টে থাকলেও তো এটা হতো না। তা সেটা বিশাল অনুভূতি একটা। আহ, মানে কি বলবো, যে ওই স্মৃতিটার জন্য আমার একটা মনে পড়ে যাচ্ছিল যে একটা কি বিশাল একটা জায়গায় ঈশ্বর ওকে রেখেছেন, এবং এত নামি গুণী মানুষদের সঙ্গে ও যে সর্বদা কাজ করে। হ্যাঁ, এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি যেটা বলবো যে একটা ছেলে যখন বড় হয় তখন বোঝা যায় না যে সে কি হবে ভবিষ্যতে। এখন বাবা মা চায় সে পড়াশুনো করে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বা ভালো জব করুক, এরকম। যদিও আমি অভিনেতা ছিলাম, মানে আমি চাকরি করতাম রেলওয়েতে, এবং আমি অভিনেতাও ছিলাম। মানে অভিনয় প্যাশনটা আমার ছিল। থিয়েটারে অভিনয় করতাম 14 বছর বয়স থেকে, এবং সারা জীবনই করেছি, এখনো করি। তো আমার ছেলের ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারতাম না। তখন ওই ছোটবেলায় ক্রিকেট খেলানো হতো ওকে। তারপরে সাউথ পয়েন্ট স্কুলে পড়তো, সেখানে পড়াশুনো করতো, ভালোই ছিল পড়াশুনো। পরবর্তীকালে এমন একটা সময় আসলো যখন হ্যাঁ, কৈশোর থেকে যখন আসলো তখন একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা ছিল ওর ভেতরেই একটু ছিল। সেটা হচ্ছিল, ও ঠিক করতে পারতো না কোনটা ও ভালোবাসে। কিন্তু পড়াশুনোটা, ওই নিয়ম মাফিক পড়াশুনোটাকে ও মেনে নিতে পারতো না। হ্যাঁ, সেইটা কিন্তু পরবর্তীকালে আহ, ও যখন থিয়েটারে যোগ দিল, সেই থিয়েটারে যোগ দেওয়ার পরে তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, অভিনয়টা ওর দ্বারা হবে। অভিনয়ের যে ভালোবাসা, প্রতি যে আগ্রহ, সেটাই হচ্ছে সব থেকে বেশি। পরবর্তীকালে যখন ও করলো, তখন আমরা ওকে সেই ব্যাপারে সহযোগিতা করার চেষ্টা করলাম। ও গান গাইতো, ওকে ক্রিকেট মাঠে নিয়ে যাওয়া হলো। মমতা শঙ্কর দিন, মানে মমদির কাছে ওকে নাচের স্কুলে ভর্তি করা হলো। সাউথ পয়েন্ট স্কুল থেকে বললো ক্রিকেট খেললে সাউথ পয়েন্টে আসা যাবে না। তখন আমি বললাম ঠিক আছে, ক্রিকেটটা তাহলে ছাড়লাম। ক্লাস 9 এরকমই হলো। ও তখন হ্যাঁ, ও ও তখন আন্ডার 13 খেলতে যাবে, মানে ও অলরেডি সিএবিতে, মানে ওইখানে ইডেনে খেলে ফেলেছে একদিন। হ্যাঁ, আমরা খুব উৎসাহিত যে দারুণ ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলিও আছে, সৌরভ দাসও যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেটা বন্ধ হলো। বন্ধ হতে আমি সেই দিনই ওই উদয়নে ভর্তি করে দিলাম, মমদির যে নিজের নাচের স্কুল, ওই গড়িয়াহাটে, সেখানে ভর্তি করলাম। সেখানেও 2 বছরের মধ্যে ও নিজে ডিরেকশন দিয়ে ডান্স কম্পোজ করলো। তারপরে তো ইতিহাস, ওর যে বই গেল যখন হয়ে গেল, বই গেল, তো তখন আমরা পরিচিত হতে শুরু করলাম ওর বাবা মা হিসেবে। হ্যাঁ, এবং আমাদের ইয়েটা বেড়ে গেল, কদর বেড়ে গেল অফিস কাচারিতে যেখানে আমরা থাকতাম। এবং তখন আমরা বুঝতে পারলাম যে আহ, ভালোবাসার জায়গা থেকে যদি কেউ কাজ করতে পারে, এবার তালমিলটা যদি হয়ে যায়, তাহলে সেই জায়গাটা সে অনেক দূরে এগিয়ে যেতে পারে। আজকে তাই হয়েছে। আজকে এই শুভ মহরতে এসে মনে হচ্ছে
যে আজকে এই যে প্রথম ফিচার ফিল্মের যে মহরত ওরা করলো অভিমানের, এটা অনেক দূর পর্যন্ত রয়ে গিয়েছে। এবং যিশুকেও যতদূর জেনেছি বা দেখেছি, যিশুও ঠিক মনোভাবাপন্ন এবং সেইভাবেই এক হার্ড ওয়ার্কার। কাজেই হোয়াই সো সিরিয়াসের জার্নি যে দীর্ঘ হবে সেটা আজকে আমাদের মনে হচ্ছে, এবং সকলের সহযোগিতায়। একটা একটা কথা আমার বলার আছে, যে যখন সৌরভ দুষ্টু ছিল অ্যাকচুয়ালি ও খুব না না এখন না আমি মানে ওটা মানে পাস্ট টেন্সে বলছি এই কারণে, ওর যেহেতু অতীত স্মরণী বেয়ে আজকে আসছে, তো তা ও সেটা এখনো আছে। তখন ও অ্যাকচুয়ালি কিন্তু ও যে বলে পড়াশোনায় ভালো না, কথাটা ঠিক না। ও খুবই মেধাবী ছেলে, কিন্তু ওর পড়তে ভালো লাগে না। ধরো আমি কথার কথা, কেউ একজন বিশাল একজন সাহিত্যিক, বিশাল কিছু অধ্যাপক, কে যে প্রফেশনেই হোক, তার তো পড়াশুনো করার ইচ্ছা থেকেই পড়বে। উনি যদি বইটা দূরে থাকে, ওটা ভুল কথা বলে, এবং আমিও বলছি। নালে আজকে দেখো, ওর যদি মাথাটা পরিষ্কার মেধাবী না হতো, আজকে কি অভিনয়টা এত সুন্দর করতে পারতো? কিন্তু ওর পড়তে, ওর বই দেখলে ও অন্যদিকে থাকতো, এটাই। আর একটা লাস্ট সেকেন্ড পয়েন্ট, যারা অপমান করেছে, সে আত্মীয় স্বজন বলো, প্রতিবেশীকে, যাই হোক, আত্মীয় স্বজনই বেশি। সেটা হচ্ছে তোমার, এর ছেলে ডাক্তার, এর ছেলে ইঞ্জিনিয়ার, এর ছেলে কানাডা, এইগুলো বলাতে আমার আপত্তি না। আপত্তি যখন বারবার বলা আমাকে আঘাত দেওয়ার জন্য, বোঝা তো যায় কোন কথাটা আঘাত দেওয়ার জন্য। আজকে তাদের যোগ্য জবাব ঈশ্বর দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এই করে আর আর দেখলাম যে তখন তাদের সাথে স্বাভাবিক কথা বলতাম, কিন্তু এই কথাগুলো শুনতে হতো। আজকে আমার ছেলে যখন ঈশ্বরের কৃপায় এত দূর উঠেছে, তখন তারাই কেমন যেন নিজে থেকে সরে গেছে। যাকে এটাই একটা, না পিটাপিটি না, আমার হচ্ছে প্রায় 7 বছরের ডিফারেন্স। যার প্রায়, জন্য প্রায়। ছোটবেলা থেকে মানে ও ভীষণ WWF, ওই যে যত রেসলিং ম্যাচ হতো, আমি ছিলাম এক্সপেরিমেন্টের গিনি পিগ। ও নতুন নতুন সব মানে ফাইটিং সিকোয়েন্স গুলো আমার উপর করতো, এবং আমি যে আজও বেঁচে আছি, এটা হচ্ছে মানে থ্যাঙ্কস টু গড। কিন্তু খুব ভালো লাগছে যে মানে যে দাদাকে নিয়ে এত স্বপ্ন, যার এত প্যাশন, যাকে হয়তো নানা সময় আমরা ভুল বুঝেছি, সে আজকে নিজেকে প্রমাণ করে দিল যে এটাই ওর প্যাশন, এবং নিজেকে নতুন করে খুঁজে পেলো। এবং ভালো লাগছে এটা ভেবে যে যখন লোকে অবিশ্বাস করেছে, আমাদের ভাই বোনের বন্ডগুলো আরো স্ট্রং হয়েছে। একে অপরের জন্য দাঁড়ানো, আমাকে যেভাবে ইমোশনাল সাপোর্ট দেওয়া, আমি যেভাবে ওর জন্য থেকেছি, আজ মনি এসে গেছে, আজকে আমার বৌদি এসে গেছে, আমাদের তিনজনের আমার মনে হয় টাচউড আনব্রেকেবল বন্ড। তিনজন অলমোস্ট লাইক সিবলিংস, আমার জন্য তো দিদি সিবলিংই। তো আমার ভীষণ আড্ডা, এইটা আমি ছোটবেলা থেকে চেয়েছি, আজকে আমি আমার মনের মতো গ্রুপ পেয়ে গেছি, একদম ভীষণ। থ্যাংক ইউ।